প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জিলুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ তোমাদের সাথে বিল্ডিং মেইনটেন্যান্স 1-এর বিষয় কোড 6413, অধ্যায় 5। আজকের বিষয়বস্তু ইট সম্পর্ক ধারণা নিয়ে আলোচনা করব। ইট নির্মাণ কাজের খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। চলো বন্ধুরা, দেখে আসি আজকের বিষয়গুলি। শিখন ফল, ইটের সংজ্ঞা বলতে পারবে, ইটের মাটির উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে, ইটের তৈরি ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে, ইটের শ্রেণীবিভাগ বলতে পারবে, ইটের পরিমাপ বলতে পারবে, ইটের গুণাগুণ ব্যাখ্যা করতে পারবে। এই যে 6টা স্টেপ আমরা খুব মনোযোগ সহকারে দেখব, কারণ এই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তীতে অনেক কাজ করতে পারবো। যেহেতু আমরা অনেক কাজ করব বা করতে পারবো, সেহেতু আমরা অবশ্যই বিষয়গুলি পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। চলো বন্ধুরা, প্রথমে আমি দেখে আসি ইট কি। দেখো বন্ধুরা, ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছ। এটা কি? একটা ইট। দেখতে কি? একটা আয়তাকার ঘনবস্তু। একটা কালার আছে, এটা একটা আকার আছে, এটা একটা ওয়েট আছে, এই নির্দিষ্ট জায়গা দখল করে। এই একটা ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। তাহলে কি? দেখো বন্ধুরা, কাদাজাত উপকরণ দিয়ে তৈরি চুল্লিতে পোড়ানো কৃত্রিম পাথর বিশেষ আয়তাকার ঘনবস্তুকে ইট বলে। অর্থাৎ এটা কি? কাদাজাত সামগ্রী, অর্থাৎ মাটি দিয়ে তৈরি এবং চুল্লিতে পোড়ানোর পর কী হয়? শক্ত পাথরের মতো তৈরি হয়। এই যে একটা আয়তাকার ঘনবস্তু শক্ত, এটাই ইট। কাদাজাত সামগ্রীর মধ্যে ইমারত নির্মাণে ইটের ব্যবহার সর্বাধিক। তবে বন্ধুরা, আমরা পরবর্তীতে চেষ্টা করব কংক্রিট ব্লকের দিকে যেতে, কারণ ইট আমাদের পরিবেশের জন্য ইট ক্ষতিকারক, যে কারণে আমরা অচিরেই ইটের ব্যবহার কমায় ফেলব। চলো বন্ধুরা, আমরা এই পর্যায়ে দেখি ইট তৈরি মাটির উপাদান। আমরা যে মাটি দিয়ে ইট করব বা ইট তৈরি করব, সেই মাটিতে কী ধরনের উপাদান থাকা উচিত। যদি আমি এই বিষয়গুলি খেয়াল রাখি, তাহলে ওই ধরনের উপাদান যেখানে থাকবে সেই ধরনের মাটি দিয়ে আমরা ইট তৈরি করতে পারবো। আমরা কিন্তু ইট তৈরির আগে একটা কেমিক্যাল টেস্ট করে নিই মাটির, যে এই মাটির মধ্যে কী কী উপাদানগুলি আছে। যদি থাকে তাহলে ওইটা দিয়ে ইট তৈরি করি, আর যদি না থাকে ওই সমস্ত উপাদানগুলি মিক্সিং করি। তাহলে বন্ধুরা, ইটের প্রধান উপাদান কি? সিলিকা, যেটা থাকে কত? 55%। এটা বালি বিশেষ। 2, অ্যালুমিনা। এটা কি করে? ইটটাকে একটা বন্ডিং তৈরি করার জন্য সাহায্য করে। 3, আয়রন অক্সাইড, যেটা কি ইটটাকে বর্ণদানে সাহায্য করে। তোমরা যে ইটটাকে পোড়ানোর পরে লাল হয়, এটা কেন হয়? আয়রন অক্সাইডের কারণে। 4, ম্যাগনেশিয়াম। এটা থাকে কত? 5%। এই ম্যাগনেশিয়া ইটটাকে ভিতরে পোড়াতে সাহায্য করে। লাইম 1%, এটাও ইট পোড়াতে সাহায্য করে। 3, জৈব পদার্থ। এটা একটা ক্ষতিকারক পদার্থ, তবে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। আমরা চাই যে এই জৈব পদার্থ যেন ইটের ভিতরে 1%-এর বেশি না থাকে, কারণ মাটির সাথে কিছু জৈব পদার্থ থাকে। যদি এটার উপস্থিতি বেশি থাকে, সেক্ষেত্রে কী হয়? ইটের ভিতরে একটা ভয়েডের সৃষ্টি হয় বা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়। যখনই ভ্যাকুয়াম তৈরি হয়, তার মানে কি? ওয়েট কমবে এবং স্ট্রেংথ কমবে। এই অবস্থায় আমরা জৈব পদার্থের পরিমাপ যেন অবশ্যই কম থাকে, বিষয়টা খেয়াল রাখব। তাহলে বন্ধুরা, ইট তৈরির উপাদানগুলি আমরা জেনে নিলাম। যেখানে এই উপাদানগুলি আছে, সেই মাটি দিয়ে আমরা ইটগুলি তৈরি করব। এই পর্যায়ে আমরা দেখি ইট তৈরির ধাপসমূহ। ইট যখন আমরা তৈরি করতে যাই,
আমরা বেশ কিছু ধাপে ইট তৈরি করি। তাহলে ইট তৈরি প্রথম ধাপ হলো কি, ইটের কাদার মাটি নির্বাচন। তাহলে আমি কাদা মাটি যখন নির্বাচন করতে যাব, তাহলে কোনটা নির্বাচন করব? একটু আগে আমরা দেখে আসছি ইটের বিভিন্ন উপাদানগুলি আছে, যে মাটিতে এই উপাদানগুলি বিদ্যমান সেই মাটি আমরা সিলেক্ট করব। তাহলে আমি দেখার চেষ্টা করব এই উপাদানগুলি কোথায় কোথায় আছে, যেখানেই আছে সেখান থেকে আমরা মাটি সংগ্রহ করব। তোমরা যদি খেয়াল করে দেখো, প্রতিটা ইট ভাটায় প্রচুর মাটির স্তূপ দিয়ে থাকে। তাহলে এই মাটিগুলি কোথা থেকে আনে? এই মাটি যেখানে আমাদের এই উপাদানগুলি বিদ্যমান সেখান থেকে কিন্তু এই মাটিগুলি নিয়ে আসে এবং সেখানে স্তূপ আকারে রেখে দেয়, এবং আবহাওয়ার ক্রিয়ায় সেটা আরও সুন্দর অবস্থায় তৈরি হয়। যা হোক বন্ধুরা, তাহলে আমরা প্রথম ধাপটা কি? ইটের মাটি নির্বাচন। তাহলে দ্বিতীয় ধাপটা কি? ইটের কাদা প্রস্তুতকরণ। আমি মাটি নিলাম, আমি মাটির সাথে কি করব? মাটি দিয়ে তো ইট বানানো যাবে না, তাহলে এটাকে পেস্টে পরিণত করতে হবে। এর জন্য কী করতে হবে? এটাকে কাদা আকারে প্রস্তুত করতে হবে। তাহলে এই যে পেস্টের মতো যখন প্রস্তুত করব, তাহলে কীভাবে করব? তাহলে আমরা কি করি? মাটির সাহায্যে মাটির মধ্যে কিছু পানি দেই এবং অন্যান্য উপাদানগুলি যোগ করি। এখন আমাকে চিন্তা করতে হবে যে কতগুলি ইট বানাবো। একটা পর্যায়ে মানুষ পায়ে মন্থন করে মাটি প্রস্তুত করত, তাহলে কি এর কোয়ান্টিটি অনেক কম হতো। এই পর্যায়ে এর পরবর্তী পর্যায়ে গরু দিয়ে মন্থন করত। এরপরে পাক মিলের সাহায্যে, একটা আছে গরুর সাহায্যে পাক মিল, আরেকটা আছে অটো পাক মিল। এই যে দুটো পাক মিল, যে আমি অটো পাক মিল যদি হয়, তাহলে কি আমি যখন বেশি পরিমাণ ইট বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে অটো পাক মিল রাখতে হবে। পাক মিলের সাহায্যে কী হয়? কাদাটা প্রস্তুত হয়, মানে পেস্টের মতো তৈরি হয়। কারণ আমরা সিলিন্ডার আকারের চুঙ্গা থাকে, সেই চুঙ্গে কী করি? আমরা মাটিগুলি দেই এবং এখান থেকে বিভিন্ন উপাদান দিই। এখানে যখন মিশ্রণ হয়, নিচ দিয়ে পেস্টটা বের হয়ে আসে। তোমরা খেয়াল করে দেখো ছবিতে, প্রথম ছবিতে পেস্টের মতো তৈরি হচ্ছে এবং দ্বিতীয় ছবিতেও পেস্টের মতো তৈরি হচ্ছে। এই যে পেস্ট তৈরি করলাম, এই পেস্ট দিয়ে কিন্তু আমরা ইটটাকে বানাই। তাহলে বন্ধুরা, তৃতীয় ধাপ কী হওয়া উচিত? ইট বানানো বা ইট কাটা। চলো বন্ধুরা একটু দেখি। তৃতীয় ধাপ ইট কাটা। এখন ইট বানানো আর ইট কাটা একই কথা। কারণ আমরা ইট কাটা কেন বললাম? আমরা কি করি? একটা নির্দিষ্ট আকারে ইটের শেপ দান করি। এই জন্য কী দরকার? আমাকে একটা বক্স দরকার। এই বক্সটাকে আমরা বলি কি? ফর্মা। এই ফর্মার মধ্যে একটা বিশেষ দাগান্বিত বিষয় থাকে, সেটা কি? ফগমার্ক। এই ফগমার্কটা কি? যে কোম্পানি ইট বানাবে, অর্থাৎ MBM, SBM, ABM, অনেকগুলি স্যাম্পল থাকতে পারে। তাহলে এই যে বিষয়গুলি আমাকে একটা ফগমার্কের মাধ্যমে চিহ্নিত করতে হয়। তাহলে বক্সের নিচে এই মার্কটা করা থাকে। তাহলে বক্সের মাধ্যমে কী করি? আমরা কাদাটাকে প্রথমে বক্সে রাখি এবং এর চাপ দিয়ে সমান করে ইটটাকে, দেখো প্রথম ছবিতে একটার পরে একটা কিন্তু ইট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইট তৈরি হলো, এর পরবর্তী ধাপটা কি? ইট শুকানো। কারণ যেহেতু মাটির তৈরি, আমাকে প্রথমে কী করতে হবে? ইটটাকে শুকাতে হবে। যদি আমি না শুকাই, তাহলে কিন্তু ইটটা নরম হয়ে যাবে এবং সেটাকে হ্যান্ডেলিং করা যাবে না। তাহলে প্রাথমিক কাজ ইটটাকে শুকানো। প্রথম ধাপে ফিল্ডিং শুকাবে। দ্বিতীয় ধাপে কি করব? আমরা স্ট্রাইক দিব। দেখো বন্ধুরা, এখানে স্ট্রাইক দেওয়া আছে। স্ট্রাইকটা এমনভাবে দেওয়া আছে যেমন একটা ইটের প্রতিটা পাশে সমপরিমাণ তাপ এবং আবহাওয়া প্রবেশ করতে পারে। এমনভাবে দিব ফাঁক ফাঁক করে, যাতে প্রতিটা ইটের সমভাবে তাপ শোষণ করে বা বায়ু পরিবহন করে। এর ফলে কি হয়? ইটটা ন্যাচারাল ওয়েতে শুকায়। ইটটা যখন শুকালো, এর পরবর্তী ধাপ কি? ইট পুরানো। চলো বন্ধুরা আমরা দেখে আসি ইট পুরানো। আমরা কি করি? আমরা বিভিন্ন চুল্লিতে ইট পোড়াই। আমরা যে চুল্লিতে ইট পোড়াই, এই চুল্লি
আমাদের চিন্তা করতে হয় কি পরিমাণ ইট আমি বের করব। আমরা কি অল্প পরিমাণ ইট বের করব, না বেশি পরিমাণ ইট বের করব, না কন্টিনিউয়াস ইট বের করব। আমরা মূলত দুই ধরনের চুল্লিতে ইট পোড়াই, একটা কি অবিরাম চুল্লি আর একটা সবিরাম চুল্লি। সবিরাম এবং অবিরাম। সবিরাম মানে একবার ইট বের করব, ফিল্ড শেষ। আর অবিরাম প্রতিনিয়ত ইট বের করব। দেখো বন্ধুরা, আমরা যেখানে প্রতিনিয়ত দেখা যায় আমাদের দেশের অনেকগুলি অঞ্চলে নিচু এলাকায় ইট তৈরি করে, বর্ষা সিজনের আগেই সমস্ত ইট তুলে নেয়। আবার অনেক জায়গায় কন্টিনিউয়াস প্রক্রিয়া, সারা বছরই ইট বানানো হয়। তাহলে এই যে বিষয়গুলি, যখন একটা বড় জায়গা থাকে, বড় স্পেস থাকে, সেখানে আমরা কী করি, অবিরাম চুল্লি ব্যবহার করতে পারি। যেটা কি হয়, কন্টিনিউয়াসলি ইট পড়তেছে, কন্টিনিউয়াস ইট আমরা দিতেছি। তাহলে এখানে প্রক্রিয়াটা কি, প্রথমে আমরা যে ইটগুলি শুকালাম, দেখো নিচের যে ছবিটা, আমি চুল্লিতে আনার পরে এগুলি কি প্রতিটা স্ট্রাইক দিই, এমনভাবে স্ট্রাইক দেই যেন প্রতিটা ইটের গায়ে একটা গ্যাপ থাকে, যেন উপর দিয়ে জ্বালানি দিতে পারি এবং এই জ্বালানির প্রভাবে এই ইটগুলি পুড়ে। দেখো বন্ধুরা, আমরা যখন সাজানোর পরে উপরে যে প্রথম চিত্রটা দেখো, যে অনেকগুলি ঢাকনা দেখা যাচ্ছে। এই ঢাকনাগুলি কি আসলে, দেখো যখন আমরা ইটগুলি সাজাইছিলাম তখন কী করছিলাম, গ্যাপ রাখছিলাম। এই ঢাকনাগুলি ওই গ্যাপ, যে গ্যাপের মাধ্যমে আমরা কি করব, জ্বালানি নিক্ষেপ করব বা জ্বালানি প্রবেশ করাবো এবং নিচের থেকে আগুন ধরিয়ে দেব। দেখো বন্ধুরা, নিচে যে ছবিটা প্রতিনিয়ত কিন্তু আগুনে পুরো হচ্ছে। এটা দুই চিত্রই দেখা যায়, সবিরাম চুল্লিতেও দেখা যায়, অবিরাম চুল্লিতেও দেখা যায়। তাহলে অবিরাম চুল্লিতে এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া, যে একদিকে সাজাবে আরেকদিকে পুড়বে, আরেকদিকে ইট বের করবে। আর সবিরাম চুল্লিতে একবার পোড়াবো এবং সমস্ত ইটটাকে ভাঙবো, মানে চুল্লি শেষ, আবার নতুন করে চুল্লিতে তৈরি করব। তাহলে বন্ধুরা, এই যে দুটো পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে আমরা কি করতেছি, ইট বের করতে পারতেছি। এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি যে এখানে যে ইটগুলি পোড়াচ্ছি, সব ইট কি ভালো ইট আসতেছে, একই মানের ইট আসতেছে? তা কিন্তু না। কেন? কারণ যেখানে হিট বেশি লাগতেছে ওই ইটটা একরকম হবে, যেখানে হিট কম লাগতেছে সেখানে আরেক রকম হবে, আর যেখানে মধ্যম সেখানে আরেক রকম হবে। এটাই স্বাভাবিক। তাহলে এই যে পুরানোর তারতম্যের কারণে আমরা বিভিন্ন শ্রেণীর ইট পাই। এই শ্রেণী বিভাগগুলি আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে এই যে শ্রেণী বিভাগ, কি কি শ্রেণী বিভাগ, প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট, ঝামা ইট, পিকেট ইট। তাহলে এই পিকেট ইট অর্থাৎ সর্বনিম্নের যে জ্বালানি কাছাকাছি যে ইটগুলি থাকে সর্বনিম্নে, সেটার মধ্যে প্রচুর তাপ থাকে, যার ফলে কি হয়, ইটগুলি বেশি মাত্রায় পুড়ে যায় এবং এর শেপও চেঞ্জ হয়ে যায়, বাঁকায় যায়। এই যে বেশি মাত্রায় পুরানোর ফলে কি হয়, অনেক শক্ত হয়। এই শক্ত ইটটাই হলো কি, পিকেট ইট। যে পিকেট ইটের মাধ্যমে আমরা কি করি, খোয়া তৈরি করি বা কংক্রিটের জন্য খোয়া তৈরি করি। এর আগের ইটটা কি, ঝামা ইট। এটা একটু পাতলা, একটু হালকা থাকে, একটু কালো বর্ণের। এর আগের ইটটা দেখো এখানে 3, 1, 2, 3, অর্থাৎ ইউনিফর্মলি যে ইটটা পুড়ে এবং তার শেপ ঠিক থাকে এবং কালার সুন্দর থাকে, তাকে আমরা বলি ফার্স্ট ক্লাস ইট। এর চেয়ে একটু কম গুণসম্পন্ন ইটটাকে আমরা সেকেন্ড ক্লাস, এর চেয়ে একটু গুণসম্পন্ন ইট, কম গুণসম্পন্ন ইটকে থার্ড ক্লাস ইট বলি। তাহলে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাস ইট, আমরা এটা কিন্তু অনেকভাবে আমরা যাচাই করতে পারি। তো কীভাবে যাচাই করতে পারি? তাহলে আমরা এর আগে দেখি ইটের আকার বা ইটের পরিমাপ। আমি যদি পরিমাপগুলি জানতে পারি তাহলে কিন্তু অনেকগুলি জিনিস বের হয়ে যায়। আমাদের দেশের পিডব্লিউডির যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী একটা ইটের সাইজ যদি আমি এফপিএস সিস্টেমে বলি বা ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেমে বলি, সেখানে বলবো কত, 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। যদিও এই মাপের ইট আমরা সচরাচর পাই না।
তবে আমাকে যেহেতু স্ট্যান্ডার্ড বলা আছে, স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয় এবং জানতে হয়। এই পর্যায়ে আমরা জানবো এমকেএস সিস্টেমে। সেখানে কি 241 মিলিমিটার, 114 মিলিমিটার এবং 70 মিলিমিটার, এই যে আকার, এই ইটগুলি এতটুকু আকার থাকা উচিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই আকারটা মুখস্থ রাখবে এবং অনেক জায়গায় এই কোশ্চেনের উত্তর দিতে হয়। আমি আবারও বলতেছি, যদিও আমরা ফিল্ড লেভেলে এই আকারের ইট খুবই কম পাই, শুধু অটো ফিল্ডে যেগুলি হয় সেখানে পাওয়া যায়, অন্য জায়গায় এটা পাওয়া যায় না বললেই চলে। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি ইটের গুণাগুণ। ওই একটু আগে বললাম যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগের সাথে সাথে ইটের গুণাগুণ আমরা কী মাত্রায় দেখলে আমরা বুঝতে পারবো এটা ভালো ইট না খারাপ ইট। তাহলে ইটের গুণাগুণ, ইটের গুণাগুণটা কি? ইটের রং এর সমতা বজায় থাকবে, অর্থাৎ জামাতের লাল তামাটে বর্ণের এই বর্ণ যেন সব জায়গায় ঠিক থাকে। তবে এই বর্ণটাও কিন্তু আমরা সবসময় ঠিক রাখতে পারি না, কারণ কোনো কোনো মাটিতে চুনের পরিমাণটা একটু বেশি থাকে, সেখানে একটু সাদার অভাবটা আসে। এরপরে প্রথম শ্রেণীর ইট আকারে সুষম হবে, অর্থাৎ প্রতিটা ধার তীক্ষ্ণ হবে এবং আকারগুলি ঠিক থাকবে। তলাগুলো সমান ও কিনারাগুলো সমান্তরাল হবে। এগুলো বাংলাদেশি মানসম্পন্ন পরিমাপ 241 মিলিমিটার, 114 মিলিমিটার এবং 70 মিলিমিটার হবে। ইট শক্ত, দৃঢ়বদ্ধতা, গঠন, ফাটল এবং ঝাঁঝরাবিহীন হবে। দেখো বন্ধুরা, আমরা যদি ইটটাকে একটু ভাঙি, ভিতরে দেখা যায় অনেক গ্যাপ থাকে, ছিদ্র ছিদ্র থাকে। এটা যেন ভালো ইটে না থাকে। পাশাপাশি এর গঠনটা, মানে মাটির যে প্রস্তুত করেছিলাম সেই মাটিটা যেন সুন্দর থাকে, বন্ডিং অবস্থায় থাকে। এবং ইটটাকে ভিজালে এর আয়তন কখনো বাড়বে না, কিন্তু ওজন কিছুটা বাড়তে পারে, তবে এই ওজনটাও 15 থেকে 18% বেশি না, কারণ এর বেশি হলে ওই ইটটা কিন্তু ভালো মানের ইট না। তাহলে বন্ধুরা, আমরা অনেকগুলি বিষয় দেখলাম। এবার আমরা আজকের বিষয় মূল্যায়ন দেখব যে আমরা যা যা বলেছিলাম তা পড়ানো হয়েছে কিনা বা জানতে পেরেছি কিনা। তো আমরা প্রথমেই বলেছিলাম ইটের সংজ্ঞা, তাহলে আমরা সংজ্ঞা জানতে পেরেছি। ইটের মাটির উপাদান বলতে পেরেছি। ইট তৈরি ধাপগুলো ব্যাখ্যা করতে পেরেছি। ইটের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পেরেছি। ইটের পরিমাপ বলতে পেরেছি। ইটের গুণাগুণ ব্যাখ্যা করতে পেরেছি। আশা করি বিষয়গুলি তোমরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করেছ এবং বারবার দেখে এটাকে আরও আয়ত্ত করার চেষ্টা করবা। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হলো কি, ইটের তৈরি ধাপ সমূহ বর্ণনা করো, ইটের গুণাগুণ ব্যাখ্যা করো। এই দুটি কাজ তোমরা সুন্দর করে নিজের মতো করে করবা এবং এগুলি বারবার প্র্যাকটিসের মাধ্যমে আরও সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করবা। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।